হ্যালো এভরিওয়ান, আমি শুভদীপ। মাই পকেট ডায়েরির নতুন একটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা দেখছেন আমাদের দার্জিলিং ভ্রমণের তৃতীয় পর্ব। আগের পর্বে আপনারা দেখেছিলেন ম্যালে ভ্রমণ, মহাকাল মন্দির দর্শন ও পিডাব্লিউডি সার্কিট হাউসে থাকার সমস্ত ডিটেলস। আজকে শুরু সেখান থেকেই। চলুন তাহলে শুরু করা যাক। গুড মর্নিং দার্জিলিং। আজ 27শে মে, সময় সকাল 6:30। টেম্পারেচার প্রায় 14 ডিগ্রি সেন্টিগ্রেড। সকাল সকাল উঠে পড়ে সবাই রেডি হয়ে নিয়েছি লোকাল সাইট সিনে বেরোবার জন্য। আর খানিকক্ষণের মধ্যেই গাড়ি এসে পড়বে। সময় সকাল 8টা। রাস্তায় জ্যাম থাকাতে গাড়ি আসতে একটু দেরি হলো। আমরা নিয়েছি একটা টাটা সুমো। আজকে সারাদিন লোকাল পয়েন্টগুলো ঘুরতে আমাদের খরচ পড়ছে 4000 টাকা। আংশিক যানজট কাটিয়ে আমরা আঁকা বাঁকা পথে এগিয়ে চলেছি। বৃষ্টি না হলেও আকাশ মেঘলা থাকায় বাতাসে বেশ একটা শিরশিরে ভাব রয়েছে। চলে এসেছি আমাদের প্রথম পয়েন্ট, জাপানিজ পিস প্যাগোডা টেম্পলে। দার্জিলিং শহরের জলা পাহাড় অঞ্চলে অবস্থিত এই জাপানি বৌদ্ধ মন্দির হিমালয়ের বুকে শান্তি, মানবতা ও ধর্মীয় সম্প্রীতির এক অনন্য নিদর্শন। 1972 সালে জাপানি বৌদ্ধ সন্ন্যাসী নিচিদাৎসু ফুজির উদ্যোগে এই মন্দিরটি নির্মিত হয়। এর মূল উদ্দেশ্য ছিল বিশ্ব শান্তি, অহিংসা এবং সকল ধর্মের মানুষের মধ্যে সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে দেওয়া। মন্দিরটির স্থাপত্যে জাপানি নান্দনিকতার ছাপ স্পষ্ট। শ্বেত শুভ্র গঠন, বুদ্ধের সোনালী মূর্তি এবং সূক্ষ্ম ধর্মীয় অলঙ্করণ দর্শনার্থীদের মুগ্ধ করে। মন্দিরের অভ্যন্তরে বুদ্ধের জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ অধ্যায়ের চিত্রায়ন ও ভাস্কর্য দেখা যায়। প্রতিদিন এখানে বৌদ্ধ ধর্মের আচার, মন্ত্রোচ্চারণ ও ঐতিহ্যবাহী জাপানি ড্রামস তাইকো বাজিয়ে প্রার্থনা অনুষ্ঠিত হয়। এই মন্দিরের অন্যতম আকর্ষণ হল এর মনোরম প্রাকৃতিক পরিবেশ। চারপাশে সবুজ পাহাড়, পাইন ও দেবদারু গাছের সারি, সুসজ্জিত ফুলের বাগান ও কাঞ্চনজঙ্ঘার মনোমুগ্ধকর দৃশ্য দর্শনার্থীদের এক স্বর্গীয় অনুভূতি দেয়। জাপানিজ টেম্পল দর্শনের পরে আমরা আবার বেরিয়ে পড়েছি পরবর্তী পয়েন্টের দিকে। শহরের সংকীর্ণ আঁকাবাঁকা গলি, যানজট ও স্থানীয় বাজার এলাকার দৈনন্দিন ব্যস্ততা পেরিয়ে আমরা এগিয়ে চলেছি ঘুম মনেস্ট্রির উদ্দেশ্যে।
অবশেষে পৌঁছে গেছি ঘুম মনেস্ট্রিতে, যার অন্য একটি নাম হল ইয়াগা চোলিং মনেস্ট্রি। 1850 সালে মঙ্গোলিয়ান ভিক্ষু লামা শেরাপ গ্যাৎসো এই মঠ প্রতিষ্ঠা করেন। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 8000 ফুট উচ্চতায় অবস্থিত এই মঠটি দার্জিলিংয়ের অন্যতম প্রাচীন তিব্বতী বৌদ্ধ মঠগুলির মধ্যে একটি। এই মঠের প্রধান আকর্ষণ হল প্রায় 15 ফিট উচ্চতার মৈত্রেয় বুদ্ধের সুবিশাল মূর্তি, যা ভক্তদের কাছে করুণা, শান্তি ও মানব কল্যাণের প্রতীক। মঠের অভ্যন্তরে সংরক্ষিত রয়েছে বহু প্রাচীন ধর্মগ্রন্থ, হাতে লেখা পুঁথি, থাঙ্কা চিত্রকলা, প্রার্থনার পতাকা এবং বিভিন্ন ধর্মীয় শিল্পকর্ম। প্রতিদিন ভোর ও সন্ধ্যায় এখানে প্রার্থনা, মন্ত্রোচ্চারণ ও ধ্যানের আয়োজন করা হয়। বৌদ্ধ ভিক্ষুরা বিশ্বাস করেন ধ্যান, করুণা ও অহিংসা ও আত্মশুদ্ধির মাধ্যমেই মানুষ নির্বাণের পথে অগ্রসর হতে পারে। মঠের প্রবেশপথের পাশেই রয়েছে বিভিন্ন রকম স্মারক সংগ্রহের দোকান। এছাড়াও চা, কফি, টুকটাক খাবার দাবারও এখানে কিনতে পাওয়া যায়। মঠ থেকে বেরিয়ে এসে রাস্তার পাশেই রয়েছে খাওয়া দাওয়ার এলাহি আয়োজন। মোমো, ম্যাগি, চা, কফি সবকিছুই মেলে এখানে। মঠ থেকে বেরোনোর পর বৃষ্টি শুরু হয়ে যাওয়ার কারণে ঘুম স্টেশনে আমরা নামতে পারিনি। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 7400 ফিট উচ্চতায় অবস্থিত এই ঘুম স্টেশন ভারতের সর্বোচ্চ রেলওয়ে স্টেশন। ন্যারোগেজের এই ঐতিহাসিক ট্রেন পাহাড়ি বাঁক, কুয়াশা আর সবুজ অরণ্যের মধ্যে দিয়ে চলতে চলতে যাত্রীদের এক মনোমুগ্ধকর অভিজ্ঞতা দেয়। দেখতে দেখতে আমরা চলে এসেছি বাতাসিয়া লুপে। দার্জিলিংয়ের মনোরম প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে অবস্থিত বাতাসিয়া লুপ এমন একটি স্থান যেখানে ইতিহাস, ইঞ্জিনিয়ারিং, প্রকৃতি এবং দেশপ্রেম এক সূত্রে গাঁথা হয়ে রয়েছে। বাতাসিয়া লুপে এসে এখানকার স্থানীয় মানুষদের পোশাক পরে ছবি তোলার একটি রেওয়াজ আছে। বাচ্চা বড় সকলেই স্থানীয় পাহাড়ি মানুষদের পোশাক পরে ছবি তোলা এখানে। এর জন্য মূল্য নির্ধারিত রয়েছে 50 টাকা পার হেড। আমার মেয়েও সামিল হয়েছে সেই আনন্দে। দার্জিলিং হিমালয়ান রেলওয়ে 1881 সালে চালু হলেও দার্জিলিং ও ঘুমের মধ্যবর্তী খাড়া পথের জন্য ট্রেন চলাচল ছিল খুবই কঠিন। সেই সমস্যা সমাধান করতে তৈরি হয় বাতাসিয়া লুপ। এখানকার গোলাকার সর্পিল রেলপথের মাধ্যমে ট্রেন ধীরে ধীরে তার উচ্চতা পরিবর্তন করতে পারে। আজও যখন শতাব্দী প্রাচীন টয় ট্রেন ধোঁয়া উড়িয়ে এই লুপে ঘুরে চলে, তখন তা অতীত ও বর্তমানের এক জীবন্ত সংযোগের দৃশ্য ফুটিয়ে তোলে। বাতাসিয়া শব্দটি এসেছে হিন্দি ও নেপালি শব্দমূল থেকে, যার অর্থ বাতাসপূর্ণ স্থান। এর চারপাশে বিস্তৃত চা বাগান, পাইন ও সাইপ্রাস গাছের সারি, রঙিন ফুলের বাগান এই স্থানকে করে তুলেছে আরও মোহময়ী। 1995 সালে বাতাসিয়া লুপের কেন্দ্রস্থলে নির্মিত হয় গোর্খা ওয়ার মেমোরিয়াল।
ভারতীয় সশস্ত্র বাহিনীতে কর্মরত এবং দেশের জন্য জীবন উৎসর্গকারী গোর্খা সৈনিকদের স্মৃতির উদ্দেশ্যে এই মেমোরিয়ালটি তৈরি করা হয়েছে। সমগ্র জায়গা জুড়ে প্রচুর স্থানীয় মানুষ তাদের পসরা নিয়ে হাজির হন বেচাকেনা করার উদ্দেশ্যে। স্মৃতিস্তম্ভের কেন্দ্রে দাঁড়িয়ে থাকা সৈনিকের ব্রোঞ্জ ভাস্কর্য সাহস, আত্মত্যাগ এবং কর্তব্যনিষ্ঠার প্রতীক। দার্জিলিংয়ের পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্ক হিমালয়ের বিপন্ন বন্যপ্রাণ সংরক্ষণের এক অনন্য কেন্দ্র। 1958 সালে প্রতিষ্ঠিত এই উদ্যানটি পরবর্তীকালে পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল পদ্মজা নাইডুর নামে পরিবর্তন করা হয়। প্রায় 68 একর জায়গা জুড়ে বিস্তৃত উদ্যানটি স্নো লেপার্ড, রেড পান্ডা, হিমালয়ান উলফ এবং অন্যান্য বিরল প্রাণী সংরক্ষণ ও প্রজননের জন্য বিখ্যাত। উদ্যানের ভেতরে ক্যামেরা নিষিদ্ধ হওয়ায় আমরা ছবি তুলতে পারিনি। উদ্যানের প্রবেশপথে রয়েছে প্রচুর স্থানীয় জিনিসপত্র ও খাবার দাবারের দোকান। সময় বিকেল 4:30। সারাদিন যে কিভাবে সময় কেটে গেল বুঝতেই পারলাম না। এখন আমরা চলেছি আজকে শেষ পয়েন্ট হ্যাপি ভ্যালি টি গার্ডেনের দিকে। দার্জিলিংয়ের মনোরম পাহাড়ি প্রকৃতি, মেঘের আনাগোনা এবং বিশ্ববিখ্যাত চায়ের সুবাসের কথা উঠলেই যে কয়েকটি চা বাগানের নাম সামনে আসে তার মধ্যে অন্যতম হলো এই হ্যাপি ভ্যালি টি এস্টেট। 1854 সালে প্রতিষ্ঠিত হয় এই হ্যাপি ভ্যালি টি এস্টেট। প্রায় 437 একর এলাকা জুড়ে বিস্তৃত এই বাগান সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 7400 ফুট উচ্চতায় অবস্থিত। এই চা বাগানে উৎপাদন হয় বিশ্ববিখ্যাত দার্জিলিং অর্থোডক্স ব্ল্যাক টি এবং কিছু পরিমাণে গ্রিন টি, হোয়াইট টি এবং হ্যান্ডহোল্ড টি। বিশেষ করে এখানকার ফার্স্ট ফ্লাশ ও সেকেন্ড ফ্লাশ আন্তর্জাতিক বাজারে বিশেষ মূল্যবান। এখানকার উৎপাদিত চা ইউরোপ, ইউনাইটেড স্টেটস, জাপান, জার্মানি এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রপ্তানি করা হয়। হ্যাপি ভ্যালির চারপাশে ছড়িয়ে রয়েছে হিমালয়ের অনাবিল সৌন্দর্য, পাহাড়ি গ্রাম, পাইন ও ওক বনভূমি। ঐতিহ্য, বিশ্বমানের চা, প্রাকৃতিক সৌন্দর্য প্রভৃতির সমন্বয়ে হ্যাপি ভ্যালি টি এস্টেট দার্জিলিংয়ের অন্যতম সেরা দর্শনীয় স্থানগুলির মধ্যে অবশ্যই একটি। আজকের জন্য তাহলে এটুকুই। খুব শীঘ্রই ফেরত আসছি দার্জিলিং ভ্রমণের পরবর্তী পর্ব নিয়ে। সবাই খুব ভালো থাকবেন।